আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গতকাল বাংলাদেশের জন্য খুবই স্যাটিসফাইং একটা দিন ছিল স্পোর্টসের হিসেবে যদি ধরি। বাংলাদেশ অনূর্ধ্ব 20 মেয়েরা এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে কোয়ালিফাই করে ফেলেছে। ফুটবলের কথা বলছিলাম। যদিও 6-1 গোলে বড় ব্যবধানে সাউথ কোরিয়ার সঙ্গে বাংলাদেশ ম্যাচটা হেরেছে, তারপরও থার্ড বেস্ট সেকেন্ড টিম হিসেবে গ্রুপ থেকে বাংলাদেশ এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স পার করে মূল পর্বে চলে গেছে। কংগ্রাচুলেশনস টু দ্য বাংলাদেশ উইমেন্স ফুটবল টিম। এবারে ক্রিকেটের বেলায় আসি। বাংলাদেশের যুবা ক্রিকেটাররাও দুর্দান্ত পারফর্ম করেছে। সাউথ আফ্রিকার সঙ্গে ট্রাই নেশন সিরিজের ফাইনালে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে এবং দুর্দান্ত একটা পারফরমেন্সের পর ট্রাই নেশনের ট্রফিটাও হাতে নিয়ে বাংলাদেশের যুবারা দেশের দিকে ফিরে আসবে। So it was a very satisfying day, successful day for Bangladesh in terms of sports. আজকে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশের ফাইনাল জয়ের নায়কটাকে নিয়ে একটু কথা বলা দরকার। আমার মনে হয় তাকে নিয়ে খুব একটা বেশি আলোচনা হচ্ছে না। আমি সোশ্যাল মিডিয়াতে গিয়েছিলাম, সেখানে দেখছিলাম এই ছেলেটার সোশ্যাল মিডিয়ার পেজটাতে এখনো পর্যন্ত মাত্র 500 থেকে 600 জন ফলোয়ার্স আছেন। খুব জলদি সেটা বেড়ে যাবে, মোটামুটি শিওর স্টারডাম তিনি পেয়ে যাওয়া শুরু করে দিবেন, কারণ যেই ধরনের পারফরমেন্স তিনি দিচ্ছেন এরপর আসলে তারকা খ্যাতিটা তার জন্য বরাদ্দই রয়ে গেছে বলা যেতে পারে। রিজান হোসেনের কথা বলছি। বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে একটা ক্রাইসিসের নাম হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার। আমরা সোফার ন্যাশনাল টিমের হিসেবে যদি চিন্তা করি, দুজনকে সেই ক্যাটাগরিতে চিন্তা ভাবনা করা হচ্ছে। একজন হচ্ছেন সাইফুদ্দিন, যিনি বহুদিন যাবৎ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের ন্যাশনাল টিম সেটআপের আশেপাশে রয়েছেন, এবং সেই সাথে তানজিম সাকিব, যিনি পেস বোলিংয়ের পাশাপাশি ইদানিংকালে ব্যাটিংটাও ভালো করা শুরু করেছেন। তবে এই কথা তো বলছি ন্যাশনাল টিম সেটআপে, তার নিচে যারা রয়েছেন বা ফ্রিঞ্জে যারা রয়েছেন, যারা কন্টেনশনে রয়েছেন, ফিউচার প্রসপেক্টস, তাদের মধ্যে কারা কারা ছিলেন? তোফায়েল আহমেদের কথা এর আগে বলেছি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের কথা বলেছি। তোফায়েল তিনিও মূলত একজন বোলিং অলরাউন্ডার, পেস বোলিংয়ের পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংটাও করতে পারেন। খুব অ্যাগ্রেসিভ ধরনের একজন ব্যাটার। টি20 ক্যাটাগরিতে বা ওডিআই ক্যাটাগরিতে তাকে কিন্তু লোয়ার অর্ডার লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নামানো যেতে পারে। প্লাস তিনি খুব ইম্পর্টেন্ট একটা ফাস্ট বোলার হিসেবেও কাজ করতে পারেন দলের জন্য। তোফায়েল ইতিমধ্যে আমরা দেখছি যে এইচপি সেটআপে হোক, ইমার্জিং সেটআপে হোক, এই টিমের সেটআপে হোক, সেসব জায়গায় তাকে কনসিডার করা হচ্ছে, এবং অস্ট্রেলিয়াতে যেই দলটা যাচ্ছে এই টিম বাংলাদেশের, সেই দলটার পার্ট হিসেবে তোফায়েল আহমেদও কিন্তু এই দলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, একটা পজিটিভ দিক। এবং সেই সাথে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আরও একজন ব্যাটার যিনি বোলিং করতে পারেন, অর্থাৎ তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার, এবং সেই জায়গা থেকে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানও এনসিএল, ডিপিএল এসব জায়গাতে তার পারফরমেন্সের ঝলক একটু একটু করে দেখাচ্ছেন। আশা করি সামনের দিনগুলোতে যখনই তিনি সুযোগ পাবেন তিনিও তার প্রতিভার ঝলকটা দেখাবেন এবং কন্টেনশনে থাকবেন, অর্থাৎ পেস বোলিং অলরাউন্ডারের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটাকে আরও সমৃদ্ধ করবেন তিনি পাইপলাইনে, এবং বাংলাদেশ সামনের দিকে হয়তো আরও একজন প্লেয়ার পেয়ে যাবে যাকে তারা সিলেক্ট করে নিয়ে আসতে পারে ন্যাশনাল টিমের সেটআপে। আন্ডার-19 এই ব্যাচটা খুবই ইন্টারেস্টিং। এই ব্যাচটার মধ্যে আপনি একাধিক লেগ স্পিনার পাবেন, এবং ব্যাটার ক্যাটাগরিতে এক দুজনকে আপনি আলাদা করতে পারলেও বাদবাকি সবাই কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরিতে পড়ে যান। অর্থাৎ ব্যাটাররা যারা রয়েছেন তারা বোলিং করতে পারেন, যারা বোলাররা রয়েছেন তারা ব্যাটিং করতে পারেন। এক্সেপশনাল একটা টিম এই আন্ডার-19 সেটআপটা, এবং এই আন্ডার-19 দলটাকে নিয়ে সামনের বছরের বিশ্বকাপ জয়েরও সম্ভাবনা দেখছে টিম টাইগার্সরা। যাই হোক, ফাইনালের প্রসঙ্গে চলে আসি। সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশ গতকাল ফাইনালটা খেলেছিল। জিম্বাবুয়ের মাটিতেই অনুষ্ঠিত হয়েছে এই ত্রিদেশীয় টুর্নামেন্টটা, এবং ট্রিপল লেগ ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। আমি গতকালই আসলে আজিজুল হাকিম তামিমকে নিয়ে কথা বলছিলাম, যিনি এই আন্ডার-19 টিমটার ক্যাপ্টেন। ইতিমধ্যেই এক্সপোজার পেয়ে গেছেন বলা যায়। রংপুর রাইডার্সের হয়ে তিনি বিপিএলে খেলেছেন, ডিপিএলে তিনি গুলশান ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন হয়েছেন, এবং সেই সাথে এশিয়া কাপ 2024 যেটা আন্ডার-19 লেভেলে, সেটারও টুর্নামেন্ট জয়ী যেই টিমটা, সেই দলের ক্যাপ্টেনও তিনি ছিলেন। অর্থাৎ তিনি তার মতো করে এক্সপোজারটা পেয়ে যাচ্ছেন, তাকে অনেকেই এখন চেনেন। তবে যাকে চেনেন না খুব একটা, তিনি হচ্ছেন এই পুরো আন্ডার-19 স্কোয়াডের সবচেয়ে লম্বা খেলোয়াড়। এই রেফারেন্সটা কেন দিচ্ছি? বাংলাদেশ 2020-এর যে ওয়ার্ল্ড কাপটা জিতেছিল, আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে লম্বা খেলোয়াড়ের নাম ছিলেন শরীফুল ইসলাম, এবং ওই ব্যাচের মধ্যে সবার আগে শরীফুলই কিন্তু সিনিয়র মেন্স ন্যাশনাল টিমে জায়গা পেয়ে গিয়েছিলেন। শুধুমাত্র তার উচ্চতার কারণে নয়, অবভিয়াসলি তিনি বাহাতি পেস বোলার, দুর্দান্ত বোলিং করেছেন, এবং ডেবিউ পাওয়ার পর থেকে শরীফুল গত 4 বছরে বাংলাদেশকে বেশ ভালো রিপ্রেজেন্ট করেছেন। সব ফরম্যাটে ইতিমধ্যেই তার খেলা হয়ে গেছে। এবারে যার কথা বলছি, যিনি বর্তমান আন্ডার-19 সেটআপের সবচেয়ে লম্বা খেলোয়াড়, তার নাম হচ্ছে রিজান হোসেন।
ন্যাশনাল আইডিতে বোধহয় তার নামের বানানে খানিকটা সমস্যা থাকতে পারে, কারণ তাকে যখন টিম শিটে দেখানো হয় সেখানে রিজান হোসান নামে আছে। আই আই লেটারটা তার এই হোসেনের মধ্যে নেই, তবে সেটা একটা ভুল, আমি শিওর তার নাম হোসেন, রিজান হোসেন। তার নিজের যে ফেসবুক পেজটা আছে সেখানে কিন্তু সঠিক নামেই তিনি তার ফেসবুক পেজটা চালাচ্ছেন। যাই হোক, রিজানের কথায় আসি, কারণ ফাইনালে তিনি হয়েছেন ম্যাচ সেরা এবং একটা বিশ্ব রেকর্ড রিজান হোসেন করেছেন এই অনূর্ধ্ব 19 ওডিআই ফরম্যাটের ফাইনালটায় সাউথ আফ্রিকার এগেনস্টে। বিশ্ব রেকর্ডটা কি? সেটা হচ্ছে মাত্র 2 জন খেলোয়াড়, তিনি সহ মাত্র 2 জন খেলোয়াড় ইউথ ওডিআইতে, আন্ডার 19 লেভেলের ইউথ ওডিআইতে একই ম্যাচে 90 রান প্লাস 5 উইকেট দখল করেছেন। এবং এই বিরল রেকর্ডের মালিক গতকাল হয়েছেন রিজান হোসেন। রিজান ব্যাট হাতে 96 রানের একটা ইনিংস খেলেছেন। এর আগেও তিনি 90 অর্ধ কিছু ইনিংস খেলেছিলেন। আনফর্চুনেটলি ইউথ ওডিআইতে এখনো পর্যন্ত তার সেঞ্চুরি নেই, তবে ক্রাইসিস ম্যান হিসেবে তিনি 4 বা 5-এ যখন নামেন সেই সময়টায় কিন্তু লম্বা সময় ব্যাটিং করে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার মতো করে তার পারফরমেন্সটা তিনি দেখিয়েই যাচ্ছেন ব্যাট হাতে। অসাধারণ ব্যাটিং করেছেন গতকালও। বাংলাদেশ 60 রানের ভেতরে যখন 3 উইকেট হারিয়ে ফেলে আগে ব্যাটিং করে, তখন কিন্তু মনে হচ্ছিল একটা লো স্কোর বাংলাদেশ করতে চলেছে, এবং সেই লো স্কোরটা করলে কিন্তু সাউথ আফ্রিকা সেই রানটা হয়তো চেজ করে ফেলবে, সেরকম একটা শঙ্কায় বাংলাদেশ পড়েছিল। সেই জায়গায় গিয়ে কালামের সঙ্গে রিজান হোসেন একটা পার্টনারশিপ শুরু করেন এবং সেই পার্টনারশিপটা অনেক দূর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। সেই যাওয়ার পথে কালাম তিনিও একটা 50 পেয়ে গেছেন, রিজান তো 96 করে আউট হয়েছেন, রান আউট আনফর্চুনেটলি। এবং আমরা খুব ভালো মতন খেয়াল করলে দেখবো আসলে যদি ডিআরএস থাকতো বা রিপ্লের অপশনটা থাকতো, থার্ড আম্পায়ার অপশনটা থাকতো, তিনি হয়তো বেঁচে যেতেন, কারণ সেখানে মনে হয়েছে যে আম্পায়ারের এখানে একটা ভুল সিদ্ধান্তের শিকার তিনি হয়েছেন রান আউট হওয়ার আগে। তবে 96 করে আউট হয়েছেন, বাংলাদেশকে 269 রানে পৌঁছে দিয়ে তারপর তিনি বিদায় নিয়েছেন। ওই 270 টার্গেটে সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে শুরুটা কিন্তু দারুণ করেছিল। প্রথম 10 ওভারের মধ্যে তারা প্রায় 70-এর মতো রান করে ফেলছিল, তবে সেই জায়গা থেকে আবারও রাশ টেনে ধরার দায়িত্বটা নিয়েছেন রিজান। সেই সাথে বাদবাকি স্পিনাররাও যুক্ত হয়ে গিয়েছিলেন, আল ফাহাদও খুব ভালো বোলিং করছিলেন। সব মিলিয়ে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে খুব ভালোভাবে আটকে দেয় এবং একটা পর্যায়ে রান তোলার প্রেসারে একের পর এক সাউথ আফ্রিকান ব্যাটাররা আউট হতে থাকেন এবং সেই ব্যাটারদের আউট করার দায়িত্ব নিজ হাতে তুলে নেন ডানহাতি পেস বোলার রিজান হোসেন। মিডল অর্ডারে 96 রান করার পর বল হাতেও তিনি 5-5টা উইকেট তুলে নেন। লোয়ার এন্ডের ব্যাটারদের একের পর এক ধ্বংসযজ্ঞ তিনি চালিয়ে দেন এবং শেষ দুটো উইকেটও তিনি একই ওভারে তুলে নিয়ে বাংলাদেশের হাতে ত্রিদেশীয় ট্রফিটা তুলে দিতে সাহায্য করেছেন রিজান। প্লেয়ার অফ দ্য ম্যাচ তো হয়েছেনই। এই পুরো টুর্নামেন্টে রিজানের পারফরমেন্স কেমন, তার আগে যখন সাউথ আফ্রিকার সঙ্গে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলেছে সেখানে তার পারফরমেন্স কেমন, এবং ওভারঅল ইউথ ওডিআইতে রিজানের পারফরমেন্সটা কেমন সেদিকে একটু চোখ বোলাই। ইউথ ওডিআই সব মিলিয়ে রিজান খেলেছেন 24টা, যার মধ্যে 23 বারই তাকে ব্যাট করতে হয়েছে। সব মিলিয়ে রান করেছেন 591, অ্যাভারেজটা 31.1, স্ট্রাইক রেটটা 72.3, যেটা ইউথ ওডিআই হিসেবে ঠিকই আছে, এবং 50 রয়েছে তার 4টা। ইউথ ওডিআইতে সব মিলিয়ে 24টা উইকেটও তিনি তুলেছেন, ইকোনমি মাত্র 4.04। সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবছরই যে 3 ম্যাচের ওডিআই সিরিজটা খেলেছেন সেই জায়গাটাতেও তার দুটো 50 রয়েছে, 117টা রান, অ্যাভারেজ 39, এবং উইকেট পেয়েছেন একটা, রান খরচ করেছেন 5.8 করে। এবং ট্রাইনেশন যে সিরিজটা মাত্র শেষ হয়ে গেল জিম্বাবুয়ে সাউথ আফ্রিকাকে নিয়ে, সেখানে 7 ম্যাচ থেকে তার রান 182, বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি আজিজুল হাকিমের ঠিক পরেই। অ্যাভারেজ 30.3, স্ট্রাইক রেটটা 78-এর মতো, একটা 50 রয়েছে যেটা 96, যেটা ফাইনালেই তিনি এসে করলেন, এবং উইকেটও পেয়েছেন 10টা, 7 ম্যাচে 10টা উইকেট, ইকোনমি রেট 4.30। একজন পরিপূর্ণ পেস বোলিং অলরাউন্ডারের জন্য যেই পরিসংখ্যানটা আসলে প্রয়োজন ইউথ ওয়ানডে জন্য, সেই কাজটা কিন্তু রিজান ইতিমধ্যে করছেন, এবং এই বছরটা তার স্পেশালি ব্যাট হাতে বল হাতে খুবই ভালো যাচ্ছে। রিজানের সবচেয়ে এক্স ফ্যাক্টর পয়েন্টসগুলো কি? তার উচ্চতা, এই যে এক্সট্রা হাইটটা তার রয়েছে সেটা কিন্তু তাকে বোলিংয়ে অনেকটাই সাহায্য করে। নতুন বলেও তাকে যখন দায়িত্ব দেওয়া হয় তিনি কিন্তু সেই কাজটা দারুণভাবে করেন। আল ফাহাদের সাথে তার একটা বেশ ভালো পার্টনারশিপ জমতে আমরা দেখেছি নতুন বলে, এক প্রান্তে আল ফাহাদ, এক প্রান্তে রিজান যখন বল করতে আসেন। তার এই এক্সট্রা হাইটের জন্য একটুখানি ফুল লেন্থে বল করলেও বলটাকে এক্সট্রা বাউন্স তিনি করাতে পারেন, এবং বেশিরভাগ সময় দেখা যায় নতুন বলে রিজান যেভাবে উইকেটটা তোলেন, স্টাম্পকে টার্গেট করে ফুল লেন্থেই বল করেন, ব্যাটাররা ভাবেন ড্রাইভ করতে পারবেন, কিন্তু একটুখানি ছোটোখাটো মুভমেন্টের কারণে তারা সেখানে ধরা খেয়ে যান, বোল্ড কিংবা এলবিডব্লিউ হয়ে যান। সেভাবে করেই কিন্তু রিজান তার উইকেটগুলো তোলেন। মিডল এবং ডেথ ওভার্সেও রিজানের বোলিং পারফরমেন্স বেশ ভালো। তার মূল কারণটা হচ্ছে তার অ্যাকুরেসি, আবারও ঘুরে ফিরে সেই স্টাম্প টু স্টাম্প বোলিং, এবং এত উচ্চতা থেকে যখন তিনি স্টাম্প টু স্টাম্প চ্যানেলে বোলিং করে যাচ্ছেন, ব্যাটারদের জন্য কিন্তু লেন্থ রিড করাটা বেশ কঠিন হয়, বাউন্সটা রিড করা বেশ কঠিন হয়। রিজান সেটারই অ্যাডভান্টেজ নেন।
দুর্দান্ত স্কিল সেট রয়েছে তার, এবং সেটাকে ডেভেলপ করতে পারলে ইন্টারন্যাশনাল সিনিয়র ক্রিকেটেও আমার মনে হয় খুব ব্রাইট একটা ফিউচার তার সামনে অপেক্ষা করছে। এবারে তার ব্যাটিংয়ের প্রসঙ্গে আসি। তার ওভারঅল ইউথ ওডিআই ক্যারিয়ারের স্ট্রাইক রেটটা যদি দেখেন, সেই জায়গায় দেখে মনে হবে যে 80-র কাছাকাছি স্ট্রাইক রেট, তার মানে খানিকটা রোয়ে শোয়ে খেলা ধরনের একজন ব্যাটার। তবে আসলে তার হাতে কিন্তু প্রচণ্ড রকম স্ট্রোকস রয়েছে। শর্ট বল হলে চড়াও হয়ে যান, স্পিনারদের এগেনস্টে লেন্থ ম্যানেজমেন্ট খুবই দুর্দান্ত। ব্যাকফুট থেকে তিনি যেসব শটগুলো খেলেন আসলে লেগ সাইডে ঘুরিয়ে, সেগুলো একেবারেই হয় দেখার মতো। ফুল লেন্থের বলেও তিনি বেশ ভালো স্লগ করতে পারেন। স্ট্রেইট হিটিংটা তার দারুণ। কাভার ড্রাইভের অর্থোডক্স ব্যাপারগুলোও তিনি দারুণভাবে আয়ত্ত করেছেন। অর্থাৎ একজন পরিপূর্ণ মিডল অর্ডার ব্যাটারেরও যা থাকা প্রয়োজন সেটা কিন্তু তার রয়েছে। তার বন্ধুরা তাকে মজা করে ডাকেন বাংলার ক্যালিস। খুবই বড় একটা নামের সঙ্গে তাকে আসলে কম্পেয়ার করা হচ্ছে, আমি জানি না, একেবারে আনফেয়ার হয়তো সেই বিষয়টা। তবে উচ্চাকাঙ্ক্ষা তো থাকতে হবে, একটা সাহস তো থাকতে হবে যে হ্যাঁ আমি একদিন সেই ক্যালিবারে পৌঁছে যেতে চাই। শুধু বাংলাদেশ লেভেলের ভালো করলে তো হবে না, ওয়ার্ল্ড লেভেলেই ভালো পারফর্ম করতে হলে, ওয়ার্ল্ডের বেস্ট হতে হলে সেই ধরনের এফোর্ট, সেই ধরনের ডেভেলপমেন্ট করতে হবে। এবং সেই জায়গাটায় রিজান অনেক বড় স্বপ্ন দেখেন, বাংলাদেশকেও বড় স্বপ্ন দেখানো শুরু করেছেন এই ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার, যার বোলিং এবং ব্যাটিংয়ের স্কিলটা আমার কাছে মনে হচ্ছে এখন খুবই একটা ব্যালেন্স জায়গায় আছে। তাকে একজন ব্যাটিং অলরাউন্ডারও আপনি বলতে পারবেন না, বোলিং অলরাউন্ডারও বলতে পারবেন না। দুইটা স্কিলকেই তিনি খুব ভালোভাবে শানিত করে একটা জায়গায় নিয়ে আসছেন। এই বছরটা যেহেতু তার ভালো গেছে, আমার মনে হয় তিনি একটা ট্রিক বের করে ফেলেছেন কিভাবে তিনি বোলিং ব্যাটিং দু জায়গাতেই সমানভাবে সাকসেসফুল হতে পারবেন। তার সতীর্থরাও তার উপর একটা ট্রাস্ট রাখা শুরু করেছে, এবং আশা করব সামনের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে তিনি দারুণ করবেন বাংলাদেশের জন্য। সেই সাথে এইবার যে এনসিএল টি20টা অনুষ্ঠিত হবে, আমি মোটামুটি নিশ্চিত তিনি কোনো না কোনো একটা বিভাগীয় দলে জায়গা পেয়ে যাবেন, এবং জায়গাটা পেলে নিশ্চয়ই তাকে ভালোভাবে কাজে লাগাতে পারবে সেই দল। তিনিও এই সুযোগের সদ্ব্যবহার করবেন, সেটাই আমরা আশা করি। যাই হোক, রিজান হোসেন বাংলাদেশের নতুন তারকা হতে যাওয়া একজন ক্রিকেটার, এবং আমার মনে হয় পেস বোলিং ডিপার্টমেন্টে বা পেস বোলিং অলরাউন্ডার ক্যাটাগরিতে বাংলাদেশ যেই প্লেয়ারদেরকে খুঁজছে সেই শর্ট লিস্টে খুব জলদি রিজান হোসেনের নামটাও আপনারা বারবার শুনতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, জানাবেন এই প্লেয়ারের ব্যাপারে আপনাদের কি মতামত, সেই সাথে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, তাদেরও জানিয়ে দিন রিজান হোসেন নামের নতুন তারকা আসছে দেশের মাটিতে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।